ভাবুন তো একটি দৃশ্য, শহরের একটি ব্যস্ত রাস্তা, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর একটি যুবক রাস্তার পাশ দিয়ে হাঁটছে, যার চোখ তার ফোনের স্ক্রিনে স্থির। তার নাম রহিম হতে পারে, বা আকাশ। সে সেই মানুষটি যাকে আপনার পরিবারে বা অফিসে সবাই খুব ভালোবাসে। কিন্তু কেন ভালোবাসে? কারণ সে কখনো না বলতে জানে না। অফিসের বস যখন বিকেল 5টায় একগাদা বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেয়, রহিম হাসি মুখে সেটা মেনে নেয়। বন্ধু যখন রাত 3টায় ফোন দিয়ে তার ব্রেকআপের গল্প শোনায়, রহিম নিজের ঘুম বিসর্জন দিয়ে সেটা শোনে। আত্মীয় স্বজনরা যখনই দরকার ছাড়া ফোন দিয়ে আজে বাজে বকবক করে, রহিম ধৈর্য ধরে সব শোনে। মানুষ বলবে রহিম খুব ভালো ছেলে, কিন্তু কার্ল জাং বলছেন অন্যদের প্রতি আমাদের বিরক্তি আসলে আমাদের নিজেদের না চেনা দিকগুলোকেই তুলে ধরে। রহিম আসলে ভালো নয়, রহিম আসলে অসহায়। সে তার নিজের তৈরি করা এক অদৃশ্য কারাগারে বন্দী। আপনিও কি এই রহিম? আপনি কি ভাবছেন সবার জন্য সবসময় হাজির থাকলে সবাই আপনাকে সম্মান করবে? শুনতে খারাপ লাগলেও সত্যি হলো, আপনি যত বেশি সহজলভ্য হবেন, আপনার কদর তত বেশি কমতে থাকবে। মানুষ আপনাকে মানুষ হিসেবে নয়, বরং একটি সার্ভিস বা ইমার্জেন্সি বাটন হিসেবে দেখতে শুরু করবে। আমাদের বাংলাদেশি সমাজটি একটু ভিন্ন। এখানে আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় সবার মন জুগিয়ে চলো, লোকে কি বলবে। এই লোকে কি বলবে রোগটি আমাদের এমনভাবে আষ্টপিষ্টে ধরেছে যে আমরা নিজের ভেতরের আসল সত্তাকে মেরে ফেলে একটি পাবলিক ইমেজ বা লৌকিক মূর্তিকে বাঁচাতে ব্যস্ত থাকি। জাংয়ের ভাষায় বলতে গেলে আমরা সবাই একটি পার্সোনা বা মুখোশ পরে থাকি। এই মুখোশটি হলো সেই প্রতিচ্ছবি যা আমরা পৃথিবীকে দেখাতে চাই। কিন্তু বিপদ হলো তখন যখন এই মুখোশটি আপনার আসল চেহারা হয়ে দাঁড়ায়। আপনি যখন নিজের ভেতরে রক্তক্ষরণ হবার সত্ত্বেও বাইরে হাসি মুখে হ্যাঁ বলছেন, যখন আপনি তীব্র বিরক্তি নিয়ে কারোর সাথে ফোনে কথা বলছেন, তখন আপনি আসলে সেলফ অ্যাবান্ডনমেন্ট বা নিজেকে পরিত্যাগ করছেন। ভাবুন তো, আপনি যখন একটি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ মেসেজ পাওয়ার 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেন, আপনি আসলে ওই মানুষটিকে কি সিগন্যাল দিচ্ছেন? আপনি সিগন্যাল দিচ্ছেন যে আমার সময়ের কোনো দাম নেই, আমি প্রতিটি মুহূর্তে আপনার জন্য বসে আছি। কার্ল জাং বলছেন এই প্রক্রিয়াটি আপনাকে প্রেডিক্টেবল বা অনুমেয় করে তোলে। আর পৃথিবীতে যে জিনিসটি প্রেডিক্টেবল, সেটি মানুষের কাছে একটি টুল বা যন্ত্র হয়ে যায়। মানুষ কিন্তু যন্ত্রকে ভালোবাসে না, যন্ত্রকে প্রয়োজনে ব্যবহার করে। এখন আসি একটু তাত্ত্বিক কথায়। জাং মনে করতেন মানুষের মন আসলে একটি এনার্জি সিস্টেমের মতো, যাকে তিনি বলেছেন সাইকিক এনার্জি। ভাবুন তো, আপনার কাছে প্রতিদিন 10 লিটার পেট্রোল থাকে আপনার জীবন গাড়ি চালানোর জন্য। আপনি কি করছেন? আপনি 2 লিটার খরচ করছেন কারো ফালতু তর্ক শুনে, 3 লিটার খরচ করছেন অফিসের বসের অন্যায় কথা মেনে নিয়ে, আর 4 লিটার খরচ করছেন আত্মীয়দের খুশি করার জন্য। দিন শেষে যখন আপনি নিজের বাড়ি ফিরছেন, আপনার পেট্রোল শেষ। আপনি বিধ্বস্ত, ক্লান্ত এবং ভেতর থেকে এক বিশাল শূন্যতা অনুভব করছেন। এই শূন্যতা কেন? কারণ আপনি আপনার শক্তি খরচ করছেন এমন মানুষদের জন্য যারা আপনাকে পুষ্টি দিচ্ছে না, বরং আপনাকে ভেতর থেকে নিঃশেষ করছে। জাং বলেছিলেন আপনি যাকে প্রতিরোধ করবেন সেটিই টিকে থাকবে। আপনি যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন, আপনি তত বেশি বন্ধনে জড়িয়ে পড়বেন। আমাদের বাংলাদেশের কর্পোরেট কালচার বা যৌথ পরিবারের রাজনীতিতে এই জিনিসটি খুব বেশি হয়। কেউ আপনাকে ইনসাল্ট করলো, আপনি 2 ঘন্টা ধরে তার উত্তর কি দেবেন তা ভাবলেন। কেউ আপনাকে ইগনোর করলো, আপনি 3 ঘন্টা ধরে ভাবলেন কেন সে আমাকে ইগনোর করলো। এই যে প্রতিক্রিয়া, এই যে আবেগ, এগুলোই হলো আপনার সাইকিক এনার্জি চুরি হওয়া। সুবিধাবাদী মানুষরা ঠিক এই জিনিসটাই চায়। তারা জানে আপনার কোথায় খোঁচা দিলে আপনি প্রতিক্রিয়া দেখাবেন। তারা আপনার মানসিক শক্তি খেয়ে বেঁচে থাকে। শুনতে খুব কঠিন লাগলেও এটা একটা ধ্রুব সত্য যে মানুষ এমন কিছুর সম্মান করে না যা অর্জন করতে তাকে পরিশ্রম করতে হয় না। অর্থাৎ যে জিনিসটি কেউ কষ্ট না করেই পায়, তার কোনো মর্যাদা সে দেয় না। আপনি যখন সবার জন্য সবসময় সহজলভ্য, তখন আপনি হয়ে যান একটি সস্তা টিস্যু পেপারের মতো। দরকার হলে ব্যবহার করবে, তারপর ফেলে দেবে। ভাবুন তো, ওই বন্ধুর কথা যে শুধু টাকা ধার চাইতে বা কোনো বিপদে পড়লেই আপনাকে ফোন দেয়, কিন্তু আপনি যখন খুশিতে থাকেন বা আপনার যখন কথা বলার দরকার হয়, তখন তার ফোন বিজি থাকে। কেন? কারণ আপনি তার কাছে একটি ইমোশনাল র্যাগ বা একটি পুরনো ন্যাকড়া। আপনি নিজেকে এত সস্তা করেছেন যে তার কাছে আপনার উপস্থিতির কোনো দাম নেই।
জাং বলছেন আপনাকে ইনঅ্যাক্সেসিবল বা দুর্লভ হতে হবে। এর মানে এই নয় যে আপনি মানুষকে ভালোবাসবেন না, এর মানে হলো আপনার সময় আর উপস্থিতি হবে একটি পুরস্কার, মানুষকে সেটা অর্জন করতে হবে। আপনি যত বেশি নিজেকে বিলিয়ে দেবেন, মানুষ আপনাকে তত কম কদর করবে। এখন প্রশ্ন হলো, আমি কি করব? কার্ল জাংয়ের মূল কথা ছিল প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। যখন কেউ আপনাকে উস্কে দেবে, যখন কেউ আপনাকে ব্যবহার করার চেষ্টা করবে, ঠিক ওই মুহূর্তে আপনি নীরবতায় ফিরে যান। নিজেকে সরিয়ে নিতে শিখুন। সরিয়ে নেওয়া মানে পালিয়ে যাওয়া নয়, সরিয়ে নেওয়া মানে হলো নিজের শক্তিকে নিজের মধ্যে সংরক্ষণ করা। ভাবুন তো, কেউ আপনাকে কিছু বলে ইনসাল্ট করলো, আপনি তার কোনো প্রতিক্রিয়া দিলেন না, শুধু তার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকলেন। কি হবে? ওই মানুষটি অস্বস্তিতে পড়ে যাবে, কারণ তার পুরো খেলাটি চলছিল আপনার প্রতিক্রিয়ার উপর। যখন আপনি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করেন, তখন তার খেলাটি নষ্ট হয়ে যায়। এই নিজেকে সরিয়ে নেওয়া আসলে একটি শক্তিশালী কাজ। এর ফলে কি হয়? এর ফলে পৃথিবী আপনার উপর তার নিয়ন্ত্রণ হারায়। পৃথিবী যখন দেখে আপনি আর আগের মতো রিয়্যাক্ট করছেন না, তখন তারা ভয় পায়, আর ওই ভয়টাই হলো আপনার প্রতি তাদের সম্মান বা শ্রদ্ধার স্বরূপ। প্রথম পার্টে আমরা দেখেছি কিভাবে আপনার সহজলভ্যতা আপনার জন্য একটি জেলখানা হয়ে দাঁড়িয়েছে। এবার আমরা আরও গভীরে যাব। আমরা দেখব সেই মানুষগুলোকে যারা আপনার এই কোমলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে। কার্ল জাংয়ের ভাষায় একে বলা হয় দ্য শ্যাডো এবং প্রজেকশন। কার্ল জাং চমৎকার একটি কথা বলেছিলেন যে প্রতিটি মানুষের একটি ছায়া বা অন্ধকার দিক থাকে, আর এই ছায়াটি যত কম আমাদের সচেতন মনে স্থান পায়, এটি তত বেশি কালো এবং ঘন হয়। এখন প্রশ্ন হলো, এই ছায়া কি? ধরুন আপনার খুব রাগ হচ্ছে, কিন্তু আপনি নিজেকে বোঝাচ্ছেন, না আমি তো খুব ভালো মানুষ, আমার রাগ করা ঠিক নয়। আপনি হয়তো কাউকে না বলতে চাইছেন, কিন্তু আপনার মনে হচ্ছে না বললে তো সে আমাকে খারাপ ভাববে। এই যে আপনার রাগ, আপনার স্বার্থপরতা, আপনার না বলার ইচ্ছে, এগুলোকেই আপনি আপনার অবচেতন মনে চেপে রেখেছেন। এটাই আপনার শ্যাডো। বিপজ্জনক ব্যাপার হলো, সুবিধাবাদী বা ম্যানিপুলেটররা আপনার এই শ্যাডোকে খুব ভালো করে চেনে। তারা জানে আপনার নিজেকে ভালো মানুষ হিসেবে প্রমাণ করতে মরিয়া, আর এই দুর্বলতাকেই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমাদের দেশের অনেক মানুষ সারা জীবন এই ভয় কাটিয়ে দেয় যে সবাই যদি আমাকে ছেড়ে চলে যায়। কার্ল জাং মনে করতেন এই ভয়টাই আমাদের ওভার অ্যাভেলেবল করে রাখে। আমরা একা থাকতে ভয় পেয়ে আমরা এমন সব মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখি যারা আমাদের এনার্জি শুষে নিচ্ছে। বাস্তব উদাহরণ, ধরুন আপনার এক আত্মীয় বা বন্ধু আপনাকে ফোন করে একটি অন্যায্য আবদার করল। আপনি আপনার কাজের চাপের কারণে মানা করলেন। সাথে সাথে সে উত্তর দিল, ও এখন তো তুমি বড় হয়ে গেছো, এখন কি আর আমাদের মতো গরিবের কথা মনে থাকবে? বা আমি ভেবেছিলাম অন্তত তুমি আমার পাশে দাঁড়াবে। ব্যাস, আপনি সাথে সাথে অপরাধ বোধে ভুগতে শুরু করলেন। আপনার মনে হতে লাগলো, আমি কি আসলেই খারাপ মানুষ হয়ে যাচ্ছি? এই যে গ্লানি, এটাই হলো ম্যানিপুলেশন। কার্ল জাং বলছেন, ম্যানিপুলেটররা আপনার উপর তাদের প্রত্যাশা প্রজেক্ট করে। তারা আপনাকে আপনার নিজের চোখে অপরাধী বানিয়ে রাখে, যাতে আপনি তাদের কাজ করে দেন। যতক্ষণ আপনি তাদের আবর্জনা নিচ্ছেন, ততক্ষণ তারা আপনাকে খুব ভালো বলবে, কিন্তু আপনি আসলে তাদের ভালোবাসার মানুষ নন। আপনি তাদের জন্য কেবল একটি ফাংশনাল টুল বা কার্যকরী যন্ত্র। এটি শুনতে খুব নিষ্ঠুর শোনালেও এটাই একটা সত্য। জাংয়ের দর্শন অনুযায়ী মানুষ যখন আপনার প্রতি অতিরিক্ত আসক্ত থাকে বা সবসময় আপনাকে কাছে চায়, তারা আসলে আপনাকে নয়, বরং আপনার কাছ থেকে যা পায় সেই ভ্যালিডেশন, মনোযোগ বা সার্ভিসকে ভালোবাসে। অফিসের পলিটিক্স দেখুন। অফিসে আপনার সেই কলিগটি যে সবসময় আপনাকে তেল দেয়, আপনার খুব প্রশংসা করে, কিন্তু যেদিন আপনি তার কাজটা করে দিতে মানা করেন, সেই দিনই তার আসল রূপ বেরিয়ে আসে। সে আপনাকে অহংকারী বা অসামাজিক বলে প্রচার করতে শুরু করে দেয়। কেন? কারণ আপনি তার জন্য আর উপকারী নন। জাং বলছেন, মানুষ আলোর কাল্পনিক মূর্তি তৈরি করে আলোকিত হয় না, বরং নিজের ভেতরের অন্ধকারকে সচেতনভাবে চিনে আলোকিত হন।
যখন আপনি সহজলভ্য হওয়া বন্ধ করবেন তখন আপনি দেখবেন আপনার চারপাশের তথাকথিত বন্ধু বা শুভাকাঙ্ক্ষীদের মুখোশ খুলে পড়ছে। তারা আপনাকে আক্রমণ করবে, কারণ আপনার অনুপস্থিতি তাদের নিজেদের ভেতরের শূন্যতাকে তাদের সামনে তুলে ধরছে। তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না বলেই তাদের এত রাগ। আমাদের দেশের অনেক মানুষ সারা জীবন এই ভয় কাটিয়ে দেয় যে সবাই যদি আমাকে ছেড়ে চলে যায়। কার্ল জাং মনে করতেন এই ভয়টাই আমাদের ওভার অ্যাভেলেবল করে রাখে। আমরা একা থাকতে ভয় পেয়ে আমরা এমন সব মানুষের সাথে সম্পর্ক টিকিয়ে রাখি যারা আমাদের এনার্জি শুষে নিচ্ছে। ভেবে দেখুন, আপনি কতবার এমন দাওয়াতে গেছেন যেখানে আপনার যাওয়ার একদম ইচ্ছে ছিল না? কতবার এমন মানুষের মেসেজের রিপ্লাই দিয়েছেন যাদের আপনি অপছন্দ করেন? আপনি এটি করেন কারণ আপনি প্রত্যাখ্যাত হতে ভয় পান। কিন্তু জাং বলছেন, আপনি যতক্ষণ অন্যের স্টেজ বা মঞ্চের কেন্দ্রে থাকার চেষ্টা করবেন, ততক্ষণ আপনি আপনার নিজের জীবনের মঞ্চ থেকে অদৃশ্য হয়ে যাবেন। সহজলভ্য হওয়া আসলে নিজের প্রতি এক ধরনের আত্মপ্রবঞ্চনা। আপনি অন্যের ইমেজ ঠিক রাখতে গিয়ে নিজের মানসিক শান্তিকে বলি দিচ্ছেন। এটি দয়া নয়, এটি হলো নিজের প্রতি করা অবিচার। এখন আপনি কিভাবে এই চক্র থেকে বের হবেন? জাং বলছেন, প্রথম পদক্ষেপ হলো আপনার ভেতরের সেই অন্ধকার বা শ্যাডোকে মেনে নেওয়া। আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ, আমি মাঝে মাঝে স্বার্থপর হতে পারি, আমারও রাগ হয় এবং আমার সময় সবার জন্য নয়। যখন আপনি নিজের এই দিকগুলোকে স্বীকার করবেন, তখন অন্য কেউ আর আপনাকে অপরাধ বোধ দিয়ে ম্যানিপুলেট করতে পারবে না। কেউ আপনাকে অহংকারী বললে আপনি বিচলিত হবেন না, বরং মনে মনে হাসবেন, কারণ আপনি জানেন আপনি অহংকারী নন, আপনি শুধু সার্বভৌম বা নিজের জীবনের মালিক। আপনার ইনঅ্যাভেলেবিলিটি বা সহজলভ্য না হওয়াটা একটা ফিল্টার হিসেবে কাজ করবে। এটি সেই সব মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেবে যারা কেবল আপনাকে ব্যবহার করতে এসেছিল, আর যারা আপনাকে সত্যিই ভালোবাসে তারা আপনার সীমানাকে বা বাউন্ডারিকে সম্মান করবে। এই পার্টে আমরা দেখলাম ম্যানিপুলেটররা কিভাবে আপনার ইমোশন নিয়ে খেলে এবং আপনার ভালো মানুষ সাজার ইচ্ছেকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমরা এখন যুদ্ধের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে কোনো তরবারি বা অস্ত্রের প্রয়োজন নেই। এখানে আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো নীরবতা। কিন্তু এটি সাধারণ কোনো চুপ থাকা নয়, এটি হলো কার্ল জাংয়ের সেই কনসিয়াস সাইলেন্স যা একাধারে আপনার প্রতিরক্ষা এবং আপনার আক্রমণও। আমাদের সমাজে মনে করা হয় যে চুপ থাকে সে দুর্বল, যে উত্তর দেয় না সে হেরে গেছে। কিন্তু ওয়ার্ল্ড ক্লাস জার্নালিজমের ভাষায় একটি কথা আছে, দ্য লাউডেস্ট পার্সন ইন দ্য রুম ইজ অফেন দ্য উইকেস্ট। কার্ল জাং নীরবতাকে কোনো শূন্যতা হিসেবে দেখতেন না, বরং একে দেখতেন আত্মিক রূপান্তরের একটি উর্বর ভূমি হিসেবে। যখন আপনি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করেন, তখন আপনি আসলে পর্যবেক্ষণ করা শুরু করেন। বাস্তব উদাহরণ, ধরুন অফিসের মিটিংয়ে বা পাড়ার আড্ডায় কেউ আপনাকে উদ্দেশ্য করে একটি কটু কথা বলল। সবাই অপেক্ষা করছে আপনি কি উত্তর দেবেন। আপনি যদি সাথে সাথে রেগে যান বা পাল্টা যুক্তি দেন, তবে আপনি তাদের খেলায় ঢুকে পড়লেন। আপনি আপনার সাইকিক এনার্জি তাদের হাতে তুলে দিলেন। কিন্তু আপনি যদি কেবল একটি শান্ত দৃষ্টি নিয়ে নীরব থাকেন, তবে কি হবে? সেই মানুষটি অস্থির হয়ে পড়বে। সে আপনার নীরবতা পূরণ করার জন্য আরও কথা বলবে এবং নিজের বোকামি নিজে প্রকাশ করবে। জাং বলছেন, আপনার এই নীরবতা অন্যের হাতে থাকা ন্যারেটিভ কন্ট্রোল বা গল্পের নিয়ন্ত্রণ কেড়ে নেয়। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি কারোর মেসেজের রিপ্লাই দেন না বা কারোর উস্কানিতে মুখ খোলেন না, তখন তারা পাগল প্রায় হয়ে যায়? জাংয়ের দর্শন অনুযায়ী এর কারণ হলো আপনার নীরবতা তাদের সামনে একটি আয়না ধরে। যতক্ষণ আপনি কথা বলছেন ততক্ষণ তারা আপনাকে নিয়ে ব্যস্ত, কিন্তু যখনই আপনি চুপ হয়ে গেলেন তখন তাদের আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে তাদের নিজের চিন্তার মুখোমুখি হতে হয়। আপনার এই নীরবতা তাদের ভেতরে সেই বিশৃঙ্খলা বা ইন্টারনাল নয়েজকে বড় করে দেখায়, যা তারা শুনতে চায় না। সুবিধাবাদী মানুষরা আপনার রিয়াকশন খেয়ে বেঁচে বাঁকে। যখন আপনি সহজলভ্য হওয়া বন্ধ করেন এবং নীরবতা অবলম্বন করেন, তখন আপনি তাদের সেই খাবার বন্ধ করে দেন। এটি তাদের জন্য এক ধরনের ইমোশনাল না খেয়ে থাকার মতো। তারা আপনাকে তখন অহংকারী বলবে বা নিষ্ঠুর বলবে, কারণ আপনি তাদের সেই মানসিক দাসত্ব থেকে মুক্তি নিয়েছেন যা তারা আপনার ওপর চাপিয়ে দিয়েছিল। কার্ল জাংয়ের দর্শনের কেন্দ্রবিন্দু হলো ইন্ডিভিজুয়েশন। এর সহজ অর্থ হলো সবার মতো হওয়া বন্ধ করে নিজের মতো হওয়া। আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে আমরা সব সময় আমরার মধ্যে বাঁচি। আমাদের পরিবার কি ভাববে, আমাদের সমাজ কি বলবে, এই আমাদের চক্করে পড়ে আপনার আমি হারিয়ে গেছে। জাং বলছেন, নিজেকে খুঁজে পেতে হলে আপনাকে সাময়িকভাবে একাকিত্ব বা আইসোলেশন বেছে নিতে হবে। এটি কোনো ডিপ্রেশন নয়, এটি একটি পবিত্র নিঃসঙ্গতা। যখন আপনি সবার জন্য সহজলভ্য হওয়া বন্ধ করবেন, তখন আপনার চারপাশে যে কোলাহল ছিল তা থেমে যাবে। সেই নিঃশব্দ পরিবেশে আপনি প্রথমবারের মতো নিজের কণ্ঠস্বর শুনতে পাবেন। আপনি বুঝতে পারবেন আপনি আসলে কি চান আর পৃথিবী আপনার উপর কি চাপিয়ে দিয়েছিল। এই পথে একটি বড় বিপদ আছে। নীরবতা এবং ইনঅ্যাভেলেবিলিটির একটা চড়া মূল্য দিতে হয়। জাং সতর্ক করেছিলেন যে আপনি যখন নিজের সত্যের পথে হাঁটবেন, তখন আপনি অনেক মানুষকে হারাবেন। কারা চলে যাবে? তারা চলে যাবে যারা আপনাকে আপনার গুণের জন্য নয়, আপনার ব্যবহারের জন্য ভালোবাসত।
বাস্তব উদাহরণ, সেই সব আত্মীয় যারা শুধু বিপদে আপনাকে মনে করতো তারা আর আসবে না। সেই সব বন্ধুরা যারা আড্ডায় আপনাকে পৌঁছিয়ে আনন্দ পেত তারা আপনাকে হারিয়ে চলবে। জাং বলছেন এটি আসলে আপনার জীবনের একটি ফিল্টারিং প্রসেস। আপনি যত বেশি পরিমুক্ত হবেন, আপনি আপনার শব্দের ব্যাপারে তত বেশি সিলেক্টিভ বা বাছাই প্রবণ হবেন। আপনি বুঝতে পারবেন যে প্রতিটি বাক্য একটি বিনিয়োগ। আপনি কেন আপনার মূল্যবান শব্দ এমন কারোর জন্য খরচ করবেন যে তার যোগ্য নয়? সার্বভৌমত্বের ভাষা হলো সংক্ষিপ্ত এবং গভীর। সার্বভৌমত্ব মানে হলো নিজের মনের ওপর নিজের শাসন। জ্যাংয়ের মতে একজন সার্বভৌম মানুষ কখনো অন্যের ইমোশনের পুতুল হয় না। কেউ আপনাকে ঘৃণা করলো, সেটা তার সমস্যা। কেউ আপনাকে ভুল বুঝলো, সেটা তার চিন্তার সীমাবদ্ধতা। আপনি কেন তাদের ভুল ভাঙাতে গিয়ে নিজের শান্তি বিসর্জন দেবেন? আপনার অনুপস্থিতি বা ইনঅ্যাভেলেবিলিটি হলো একটি বাউন্ডারি বা সীমানা। এটি বিশ্বকে বার্তা দেয় যে আমার ভেতরে প্রবেশের অনুমতি সবার নেই। আমার শান্তি কোনো পাবলিক প্রপার্টি নয় যে কেউ এসে সেখানে আবর্জনা ফেলে যাবে। যখন আপনি এই সত্যটি মনে প্রাণে বিশ্বাস করবেন, তখন আপনার শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বদলে যাবে। আপনি ঘরে ঢুকলে লোকে আপনার উপস্থিতি অনুভব করবে কথা বলা ছাড়াই, কারণ আপনার ভেতরে এখন এক বিশাল শক্তির সঞ্চয় হয়েছে যা আপনি অহেতুক খরচ করেননি। আমরা এখন এই দীর্ঘ সফরের শেষ প্রান্তে। আপনি যদি আগের 3টি ধাপ সফলভাবে অতিক্রম করে থাকেন, তবে আপনি ইতিমধ্যেই বুঝতে পারছেন আপনার ভেতরে এক বিশাল পরিবর্তন ঘটছে। আপনি আর সেই পুরনো সহজপ্রাপ্য মানুষটি নেই। কিন্তু এই শেষ ধাপটি সবচেয়ে কঠিন, কারণ এখানেই আপনার আসল পরীক্ষা। এখানেই নির্ধারিত হবে আপনি কি আবার সেই পুরনো দাসত্বে ফিরে যাবেন, নাকি নিজের শান্তির রাজত্বে স্থায়ীভাবে আসীন হবেন। যখন আপনি সবার জন্য সহজলভ্য হওয়া বন্ধ করবেন, তখন প্রথম কয়েকদিন আপনার খুব অদ্ভুত লাগবে। এক ধরনের অপরাধ বোধ বা গিল্ট আপনাকে তাড়া করবে। আপনার মনে হবে, আমি কি খুব নিষ্ঠুর হয়ে যাচ্ছি? সবাই আমাকে ভুল বুঝছে না তো? কার্ল জ্যাং বলছেন এই অস্বস্তিটুকু অত্যন্ত জরুরি। এটি হলো আপনার পুরনো সত্তার মৃত্যু এবং নতুন সত্তার জন্মের প্রসব বেদনা। বাস্তব উদাহরণ, আপনি হয়তো ফোনটা সাইলেন্ট করে রাখলেন অথবা কোনো অহেতুক আড্ডার নিমন্ত্রণ ফিরিয়ে দিলেন। এরপর আপনি একা নিজের ঘরে বসে আছেন। আগে এই সময় আপনার ফোন নোটিফিকেশনে ভর্তি থাকত, মানুষ আপনাকে খুঁজত। এখন চারপাশ নিস্তব্ধ। এই নিস্তব্ধতা শুরুতে আপনাকে ভয় দেখাবে। একেই জ্যাং বলতেন ভ্যাকিউম বা শূন্যতা। কিন্তু মনে রাখবেন, প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না। আপনার জীবন থেকে যখন সস্তা মানুষগুলো চলে যাবে, তখনই সেখানে মূল্যবান কিছুর জন্য জায়গা তৈরি হবে। সাধারণ মানুষ একা থাকাকে ভয় পায়, কারণ তারা নিজের সঙ্গ সহ্য করতে পারে না। তারা একা হলেই ডিপ্রেশনে ভোগে। কিন্তু জ্যাংয়ের দর্শনে শক্তিশালীদের একাকিত্ব বা সলিটিউড হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। নিঃসঙ্গতা বা লোনলিনেস হলো অভাবের অনুভূতি, যেখানে আপনি অন্য কাউকে খুঁজছেন। আর সলিটিউড হলো পূর্ণতার অনুভূতি, যেখানে আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট। যখন আপনি সহজলভ্য হওয়া বন্ধ করবেন, তখন আপনি রিঅ্যাক্টর থেকে ক্রিয়েটর হয়ে উঠবেন। এতদিন পৃথিবী আপনাকে নাচাতো, অন্যের ইমোশন আপনাকে নিয়ন্ত্রণ করত। এখন আপনি স্থির। আপনি এখন সমুদ্রের সেই গভীর তলদেশের মতো, যেখানে উপরের ঢেউ যতই উত্তাল হোক, নিচের শান্তি কখনো নষ্ট হয় না। একজন বিশ্বখ্যাত সাংবাদিকের মতো আমি আপনাকে একটি তিতা সত্য বলি, আপনি যখন নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করবেন, তখন এই সমাজ আপনাকে ভালো মানুষ বলবে না। তারা বলবে অহংকারী, স্বার্থপর বা অসামাজিক। জ্যাংয়ের মতে এটিই হলো আপনার স্বাধীনতার সার্টিফিকেট। যারা আপনাকে ব্যবহার করতে চেয়েছিল, আপনার এই নতুন রূপ তাদের স্বার্থে আঘাত হানছে। তারা এখন আর আপনাকে দিয়ে সস্তায় কাজ করিয়ে নিতে পারছে না, তাই তারা আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু জ্যাং বলছেন, নিজের কেন্দ্রে ফেরার জন্য আপনাকে এক সময়ের জন্য হলেও পুরো পৃথিবীর কাছে ভুল বোঝা হতে হবে। যে মানুষ ভুল বোঝা হওয়ার সাহস রাখে না, সে কখনো নিজের সার্বভৌমত্ব পায় না। আপনার নীরবতা যখন তাদের অস্থির করে তুলবে, বুঝবেন আপনি সঠিক পথেই আছেন। অর্থনীতির একটি সাধারণ নিয়ম আছে, যে জিনিসের যোগান বা সাপ্লাই বেশি, তার দাম কম। আপনার অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা যখন অফুরন্ত ছিল, তখন আপনার দাম ছিল ফুটপাতের সস্তা পণ্যের মতো। মানুষ আপনাকে অবহেলা করত, কারণ তারা জানতো আপনি সবসময় সেখানেই থাকবেন। কিন্তু যখন আপনি নিজেকে সরিয়ে নিলেন, যখন আপনি দুর্লভ বা রেয়ার হয়ে গেলেন, তখন জাদুর মতো আপনার কদর বাড়তে শুরু করলো। মানুষ এখন আপনার সঙ্গে 5 মিনিট কথা বলার জন্য বা আপনার একটা রিপ্লাই পাওয়ার জন্য অপেক্ষা করবে, কারণ তারা এখন জানে আপনার সময় এবং মনোযোগ কোনো সস্তা বস্তু নয়, এটি অর্জন করতে হয়। জ্যাং বলছেন, আপনি যখন নিজের শান্তিকে সবার উপরে স্থান দেবেন, তখন আপনি আর 10টা সাধারণ মানুষের মতো থাকেন না। আপনি হয়ে ওঠেন এমন এক ব্যক্তিত্ব যাকে মানুষ শ্রদ্ধা করতে বাধ্য হয়। এই ভিডিওটির বা এই স্ক্রিপ্টের উদ্দেশ্য আপনাকে সমাজ বিচ্ছিন্ন করা নয়। এটির উদ্দেশ্য আপনাকে আপনার হারানো ক্ষমতা বা পাওয়ার ফিরিয়ে দেওয়া।
আপনি সবার জন্য সহজলভ্য হওয়া বন্ধ করেছেন, মানে এই নয় যে আপনি কাউকে ভালোবাসেন না, এর মানে হলো আপনি নিজেকে সবার আগে ভালোবাসতে শিখেছেন। কল্পনা করুন সেই দিনটি যেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলতে পারবেন, আমি আর কারোর ইমোশনের পুতুল নই, আমার শান্তি আমার সার্বভৌমত্ব। সেই দিন থেকে আপনার প্রতিটি শব্দ হবে দামি, আপনার প্রতিটি নীরবতা হবে শক্তিশালী। কার্ল জ্যাংয়ের এই সুগভীর দর্শন আমাদের এটাই শেখায় যে মৃত্যুর আগে আমাদের অন্তত একবার নিজের আসল সত্তার মুখোমুখি হতে হবে, আর সেই পথটি যায় ইনএভেলেবিলিটি বা দুর্লভ হওয়ার মধ্যে দিয়ে। আজই এই ভিডিওটির কমেন্ট সেকশনে আপনার নতুন জীবনের শপথ নিন। লিখুন, আমি আমার শান্তির জন্য ভুল বোঝা হতেও রাজি, বা লিখুন, আমি আজ থেকেই নিজের সার্বভৌমত্ব ঘোষণা করছি। আপনার এই একটি মন্তব্য হয়তো আপনার অবচেতন মানে সেই পরিবর্তনের বীজ বপন করবে যা আপনার আগামী দিনের পৃথিবীকে বদলে দেবে। উঠে দাঁড়ান, দামি হন, দুর্লভ হন, নিজের জীবনের গল্পের লেখক এখন আপনি নিজেই।